লেখিকা সুপ্রিয়া ঘোষের আত্মপ্রকাশ। রোল নাম্বার 37। ইয়েস ম্যাম। লাস্ট চ্যাপ্টারের কোশ্চেন আনসারগুলো সবার রেডি? হ্যাঁ ম্যাম, লিখেছি। আচ্ছা, খাতাটা বেঞ্চের ওপর রাখো। রিয়া, তোমার খাতাটা দেখাও তো। বাহ, হাতের লেখার প্রেজেন্টেশন খুব সুন্দর হয়েছে। সবাই রিয়ার খাতাটা ফলো করবে। মানসী নিজের খাতাটা হাত বাড়িয়ে ধরে রেখেছিল। সপ্তম শ্রেণীর ক্লাস টিচার শর্মিষ্ঠা ম্যাম মানসীর খাতার দিকে একবারও তাকালেনও না। হাত বাড়িয়ে নেওয়া তো দূরের কথা, তিনি রিয়ার খাতাটা নিয়ে বাকি ক্লাসকে দেখাতে লাগলেন। মানসী আস্তে করে খাতাটা ডেস্কে নামিয়ে রাখল। এই ক্লাসে তার উপস্থিতি বা অনুপস্থিতি কারো কাছে কোনো তফাৎ তৈরি করে না। ভুল করলে হয়তো কথা শুনতে হতো, কিন্তু সে পড়াশোনায় খুব একটা ভালো ছিল না বলে শিক্ষিকাদের তাকে নিয়ে কোনো মাথা ব্যথাও ছিল না। কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা জিজ্ঞেস করার প্রয়োজনও কেউ বোধ করতো না। চলল পরপর 4টে ক্লাস। টিফিনের বেল পড়তেই পুরো ক্লাস এক নিমেষে চঞ্চল হয়ে উঠল। এই রিয়া, চল আজ লাইব্রেরির পেছনের বারান্দাটায় বসবো। অঙ্কিতার সৃজাও আসবে বলেছে, শ্রেয়া বলল। তানিয়া ব্যাগ থেকে টিফিন বক্স বের করতে করতে মানসীর দিকে তাকালো। মানসী, তুই আজ কি এনেছিস রে টিফিনে? মানসী একটু ইতস্তত করে বলল, আলু ভাজা আর রুটি। ধুর বাবা, রোজ রোজ এক টিফিন কি করে খাস? চল শ্রেয়া, ওর সাথে কথা বলে লাভ নেই। তানিয়া মুখ বাঁকিয়ে বলল। শ্রেয়া মানসীর দিকে না তাকিয়েই বলল, ছাড় না, ও তো আমাদের সাথে ওভাবে মেশেও না। চল, লেট হয়ে যাচ্ছে। ওরা মানসীর উত্তরের অপেক্ষা না করেই ক্লাস থেকে বেরিয়ে গেল। মানসী একলা বেঞ্চে বসে রইল। ক্লাসের বাকি মেয়েরাও নিজেদের মধ্যে দল ভাগ করে গল্প করছে। কেউ মানসীর দিকে ফিরেও তাকাচ্ছে না। মানসী যে তাদের সাথে মিশতে চাইতো না তা নয়, কিন্তু ওদের কথা বলার ধরন, ওদের রুচি, ওদের আলোচনার বিষয়বস্তু সবকিছুর সাথে সে নিজেকে মেলাতে পারত না। মানসী চুপচাপ নিজের টিফিনটা মুখে দিল। খাবারটা গলার কাছে এসে আটকে যাচ্ছিল। টিফিন শেষের পরের পিরিয়ডটা ছিল বাংলা। শুক্লা ম্যাম ক্লাসে ঢুকেই বোর্ডে একটা রচনার বিষয় লিখলেন, তোমার জীবনের লক্ষ্য। সবাই খাতা বের করো, আধ ঘন্টার সময় নিজের মতো করে গুছিয়ে লেখো। মুখস্থ বিদ্যা নয়, মনের কথা লিখবে, ম্যাম বললেন। মানসী মনে মনে খুব খুশি হলো। নিজের ভাবনার কথা খাতায় লিখতে তার খুব ভালো লাগতো। সে কলম তুলে নিয়ে একের পর এক পাতা লিখে চলল। তার লেখার মধ্যে কোনো সাজানো শব্দ ছিল না, ছিল এক অদ্ভুত গভীরতার বাস্তবতা। সে লিখতে চাইল কিভাবে একটা মানুষ পরীক্ষার নাম্বারের বাইরেও সমাজকে অনেক কিছু দিতে পারে। ঘন্টা পড়ার 5 মিনিট আগে ম্যাম খাতা জমা নিতে শুরু করলেন। ম্যাম, আমার লেখাটা শেষ হয়েছে। মানসী খাতাটা বাড়িয়ে ধরল। শুক্লা ম্যাম মানসীর খাতাটা নিলেন, কিন্তু উল্টেও দেখলেন না। তিনি সেটাকে অন্য খাতাগুলোর একদম নিচে রেখে দিলেন। তারপর সামনের বেঞ্চের অনিন্দিতার খাতাটা তুলে নিয়ে বললেন, অনিন্দিতা, তোমার লেখাটা খুব গোছানো হয়েছে, ল্যাঙ্গুয়েজ খুব স্মার্ট, খুব ভালো। মানসী ম্যামের মুখের দিকে তাকালো। তার খুব বলতে ইচ্ছে করছিল, ম্যাম, আমার খাতাটা অন্তত একটা বার রিডিং পড়ে দেখুন, দেখুন আমি কি লিখেছি। কিন্তু ম্যাম ততক্ষণে স্টাফ রুমের দিকে হাঁটা দিয়েছেন। মানসীর ভেতরের কথাগুলো খাতার পাতাতেই বন্দি রয়ে গেল। কেউ তার মনের গভীরতাটা মাপার চেষ্টাই করল না। ছুটির পর স্কুলের করিডোর দিয়ে যাওয়ার সময় মানসী দেখল বিজ্ঞানের শিক্ষিকা মৈত্রী ম্যাম প্রজেক্টের খাতা বিলি করছেন। মানসী লাইনে দাঁড়ালো। ম্যাম, আমার প্রজেক্টের নাম্বারটা? মানসী জিজ্ঞেস করল। মৈত্রেয়ী ম্যাম চশমার ওপর দিয়ে মানুষের দিকে তাকালেন। তারপর টেবিলের ওপর রাখা খাতার স্তূপ থেকে মানুষের খাতাটা টেনে বের করে কোনো অভিব্যক্তি ছাড়াই বললেন, B+। ঠিক আছে ম্যাম, একটু কম হয়ে গেল। আমি তো সবকটা ডিটেলে লিখেছিলাম। মানসী সাহস করে বলল, যা লিখেছো তাই নাম্বার দিয়েছি। যারা A+ পেয়েছে তাদের প্রেজেন্টেশন অনেক আপ টু ডেট। তুমি এর বেশি এক্সপেক্ট করো না। ম্যাম মানসীর দিকে আর না তাকিয়ে পরের মেয়ের খাতাটা দেখতে লাগলেন। কোনো সহানুভূতি নেই, কোনো উৎসাহ নেই, কোনো ভুল ত্রুটি শুধরে দেওয়ার তাগিদ নেই, কেবল এক চরম উদাসীনতা। এই অবহেলা মানসীকে প্রতিদিন একটু একটু করে গুছিয়ে দিচ্ছিল। সে বুঝতে পারছিল এই স্কুলের দেওয়ালগুলো তাকে কোনোদিনও আপন করে নেবে না। পড়াশোনায় ভালো হওয়া সত্ত্বেও সে এখানে একজন অদৃশ্য ছাত্রী ছাড়া আর কিছুই নয়। তার ভেতরের সুপ্ত প্রতিভা বা বোঝার ক্ষমতাকে চেনার মতো চোখ এই 4 দেওয়ালে কারো ছিল না। বাড়ি ফেরার জন্য যখন সে স্কুলের গেট দিয়ে বেরোচ্ছিল, তখন পেছন থেকে অন্য সেকশনের 2টো মেয়ে হাসাহাসি করতে করতে যাচ্ছিল। দেখেছিস ওই মেয়েটা কেমন একা একা ঘোরে, যেন কোনো ভিন গ্রহের প্রাণী।
মানুষই পিছন ফিরে তাকালো না। সে চটপট পা চালিয়ে বাসের দিকে এগিয়ে গেল। চোখের কোণে জমা জলটা সে হাত দিয়ে মুছে নিল, যেন কেউ দেখতে না পায়। সে একলা, সম্পূর্ণ একলা। এই মানুষই ফর্ম ফিল আপে টাকাটা দে তো। রিয়া খাতা বগলে নিয়ে টেবিলের সামনে এসে দাঁড়ালো। তার দায়িত্ব পড়েছে সবার টাকা কালেক্ট করে ম্যামের কাছে জমা দেওয়ার। মানসী ব্যাগ থেকে খামটা বের করে দিতে দিতে নিচু গলায় বলল, একটু দেখে নিস তো রিয়া, ঠিক আছে কি না। রিয়া টাকাটা খপ করে নিয়ে গুনতে গুনতে বলল, ধুর, তোর আর দেখার কি আছে, বাদ দে এসব। কয়েক মাস পর তোর আর স্কুলে আসতে হবে না, তোর সাথে আর দেখাও হবে না। আচ্ছা, কোন কলেজে যাচ্ছিস রে? এখনো ঠিক নেই, বাবা দেখছে। মানুষে চুলে হাত বোলালো। আমাদের তো ইচ্ছা লেডি ব্রাবন বা সেন্ট জেভিয়ার্স, ওদিকে পরিবেশটাই আলাদা। তোদের ওখান থেকে তো বাস ট্রেন ধরাই একটা ঝক্কি, তুই বরং লোকাল কলেজগুলোতেই চেষ্টা করিস। রিয়া আর দাঁড়ালো না, পাশের বেঞ্চের তানিয়ার দিকে এগিয়ে গিয়ে বলল, এই তানিয়া, শুনলি রে? স্কুলের শেষ দিনগুলো এভাবেই কেটে গেল। আসল ধাক্কাটা লাগলো উচ্চ মাধ্যমিকের রেজাল্টের দিন। মানসী যখন শুনল সে আর্টস বিভাগ নিয়ে পুরো স্কুলে থার্ড হয়েছে, তার বুকের ভেতরটা কেমন যেন করে উঠেছিল। বাড়ি থেকে স্কুলে আসার সময় সে ভেবেছিল আজ হয়তো দিদিমণিরা তাকে একটু ডেকে কথা বলবেন। মিষ্টির প্যাকেটটা নিয়ে সে যখন স্টাফ রুমের দরজায় দাঁড়ালো, দেখলো ভেতরে রিয়া আর তানিয়াকে নিয়ে দিদিমণিরা মজে আছেন। কে কোন সাবজেক্টে অনার্স নেবে, কার বাড়ির কাছে কোন কলেজ, তাই নিয়ে তুমুল আলোচনা। মানুষই দরজার মুখে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, প্রথমটা কেউ পাত্তাই দিল না। তারপর ভূগোলের দিদিমণি মুখ তুলে বললেন, আরে মানুষই, এসো, ভেতরে এসো। প্রধান শিক্ষিকা ম্যাডাম চশমাটা নাকের ডগায় নামিয়ে রেজাল্টের খাতাটায় চোখ বুলিয়ে খুব শুকনো একটা হাসি হেসে বললেন, বাহ, ভালো নম্বর পেয়েছো, থার্ড হয়েছে তো। ব্যাস ওইটুকুই। থার্ড হওয়ার আনন্দটা স্টাফ রুমের ওই দুটো অতি স্বাভাবিক আলগা সৌজনের বাক্যে ধুলো মিশে গেল। কেউ তাকে সরাসরি কোনো অপমান করেনি, কিন্তু ওই যে রিয়াদের সাথে তার একটা তফাৎ বুঝিয়ে দেওয়া, সেটাই মানসীকে ভেতরে ভেতরে গুটিয়ে দিল। মার্কশিটটা ব্যাগে পুরে সে যখন গেট দিয়ে বেরোচ্ছিল, তার মনে হলো সে থার্ড হোক আর ফেল করুক, এই স্কুলের কারো কিছু আসে যায় না। উচ্চ মাধ্যমিকের পর কলেজের দিনগুলো ওই একলা একলাই কেটে গেল। মানুষের ভেতরের সেই জড়তা আর কাটল না। বাংলায় অনার্স নিয়ে ভর্তি হয়েছিল মানসী। এর মধ্যেই থার্ড ইয়ারে পড়াকালীন একদিন বাড়ি থেকে বিয়ের সম্বন্ধ এলো। পাত্র ভালো, কলকাতায় চাকরি করে। বাবা মা হাঁপ ছেড়ে বাঁচলেন যে মেয়ের একটা হিল্লে হলো। বিয়ের সানাইয়ের আওয়াজ আর আত্মীয় স্বজনের ভিড়ের মাঝেই মানসী একদিন এক নতুন সংসারে পা দিল। নতুন সংসার মানে সকাল থেকে রাত পর্যন্ত ঘড়ির কাঁটা ধরে চলা। শাশুড়ির সুগারের ওষুধ, শ্বশুরমশাইয়ের হুকুম, জায়ের সাথে রান্নার জোগাড়, সব সে মুখ বুজে নিখুঁতভাবে করতে লাগলো। মানুষের স্বামী আকাশ মানুষ হিসেবে খারাপ নয়, কিন্তু বড্ড হিসেবি আর বাস্তববাদী। তার জগৎটা অফিস, বাজার, ইনক্রিমেন্ট আর সংসারে খরচের মধ্যেই সীমাবদ্ধ। মানুষই নিজের দায়িত্বগুলো সব ঠিকঠাক করত, কিন্তু এই ভরা সংসারেও সে কেমন যেন একা রয়ে গেল। কেউ কোনোদিন তার চোখের দিকে তাকিয়ে জানতে চায়নি তার নিজের কোনো ভালো লাগা আছে কি না। এক রাতে ঘরের সব কাজ শেষ করে মানসী যখন জানলার ধারে এসে বসলো, তখন 12টা বেজে গেছে। আকাশ তখন বিছানায় শুয়ে মোবাইলে অফিসের মেল চেক করছিল। একটা কথা বলবো? মানসী আস্তে করে বলল। বলো, শুনছি। আকাশ মোবাইলের স্ক্রিন থেকে চোখ না সরিয়েই বলল, বলছিলাম বিয়ের আগে আমি একটু আধটু লিখতাম, মানে ছোটোখাটো গল্প বা মনের কথা। তোমার অফিসের ওদিকে ভালো বুক স্টল আছে না? একটা ডায়েরি আর পেন এনে দেবে? আকাশ এবার ফোনটা লক করে মানুষের দিকে তাকালো। একটু হালকা হেসে খুব স্বাভাবিক গলায় বলল, হঠাৎ ডায়েরি লেখার ভূত চাপলো কেন? সংসারের এত কাজ সামলে আবার ওসবের সময় পাবে? আর লিখে কি হবে বলো তো? এখন এই বয়সে এসে ঘর সংসার ফেলে ওসব কি মানায়? তার চেয়ে বরং ঘুমিয়ে পড়ো, কাল সকালে আমার একটু তাড়াতাড়ি বেরোতে হবে, অফিসে মিটিং আছে। সে কোনো চিৎকার করলো না, ঝগড়াও করলো না, জাস্ট খুব ভদ্রভাবে একটা বাস্তবতায় যুক্তি দিয়ে মানুষের ইচ্ছেটাকে এক নিমেষে উড়িয়ে দিল। আকাশ পাশ ফিরে শুয়ে পড়ল। মানসী জানলার বাইরের অন্ধকার রাস্তাটার দিকে তাকিয়ে রইল। তার মনে হলো সময় বদলেছে, চারপাশের মানুষগুলো বদলেছে, কিন্তু তার পরিস্থিতিটা একই রয়ে গেছে। স্কুলের দিদিমণিদের মতো এই সংসারের মানুষগুলোর কাছেও সে একজন ভালো কর্তব্য পালনকারী মাত্র। উচ্চ মাধ্যমিকের থার্ড হওয়ার যোগ্যতাটার যেমন কোনো দাম ছিল না, এখানেও তার মনের ভেতরের মানুষটার কোনো মূল্য নেই। তার মনের ভেতরে না বলা কথাগুলো আবার সে স্কুলের খাতার মতোই ধুলোচাপা পড়ে যেতে লাগলো।
সেদিন রাতে ঘুমানোর আগে মানসী নিজেকে বুঝিয়ে নিল হয়তো তার জীবনটা এভাবেই কেটে যাবে, কিন্তু সে জানতো না প্রযুক্তি আর কালের নিয়ম তার জন্য সম্পূর্ণ অন্য একটা রাস্তা তৈরি করে রাখছে। সংসারে চেনা রুটিনটা একই রকম রয়ে গেল। সকালের চা, ব্রেকফাস্ট, দুপুরের রান্না, তারপর বিকেলের গোছগাছ। দেখতে দেখতে বিয়ের কয়েকটা বছর কেটে গেল। মানসী এখন এই বাড়ির একজন পাকা গৃহিণী। সবাই তার কাজের প্রশংসা করে, কিন্তু তার ভেতরের সেই একাকিত্বটা যেন দিন দিন আরো জাঁকিয়ে বসছিল। একদিন দুপুরের দিকে সব কাজ শেষ করে মানসী একটু সোফায় বসেছিল। আকাশ তার পুরনো ফোনটা বদলে মানসীকে একটা স্মার্টফোন কিনে দিয়েছিল কিছুদিন আগে। মানসী সাধারণত ওটাতে রান্নার রেসিপি বা ক্লাসিক গান ছাড়া আর কিছু দেখতো না। আকাশের মধ্যে একটা ফেসবুক পেজ খুলে দিয়েছে ওকে। সেদিন হঠাৎ করে ফেসবুক স্ক্রোল করতে করতে ও কিছু পোস্ট দেখলো। সেখানে অনেকে নিজের মনের কথা ছোট ছোট গল্প লিখে পোস্ট করেছে। সাধারণ সব মানুষ, অথচ তাদের লেখায় কত মন্তব্য, কত মানুষ প্রশংসা করছে। মানসী ফোনটা হাতে নিয়ে স্তব্ধ হয়ে বসে রইল। তার বুকের ভেতর বহু বছর ধরে চাপা পড়ে থাকা সেই মেয়েটা যেন হঠাৎ নড়ে চড়ে উঠল। যে মেয়েটার মনের গভীরতা বোঝার মতো সময় এই সংসারের কারো ছিল না, তার মনে হলো সেও তো লিখতে পারে। তার ভেতরেও তো হাজার গল্প রোজ জমা নেয়। সেদিন রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর মানসী বিছানায় উঠে বসল। ঘরের 0 ওয়াটের নীল আলোয় সে ফোনে নোটপ্যাডটা খুলল। কাঁপা কাঁপা হাতে কিপ্যাডে বাংলা হরফগুলো টাইপ করতে শুরু করলো। সে কোনো কাল্পনিক রাজা রানীর গল্প লিখল না, সে লিখতে শুরু করলো একটা সাধারণ মেয়ের গল্প, যে মেয়েটা ভিড়ের মাঝেও বড্ড একা, যাকে কেউ কোনোদিন বোঝার চেষ্টা করেনি, অথচ তার ভেতরে একটা বিশাল আকাশ আছে। মনের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে মানসী একটা ছোট গল্প শেষ করলো। লেখার পর তার বুকটা হালকা লাগলো। কত বছর পর সে যেন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারলো। পরদিন দুপুরে অনেক দ্বিধা আর ভয় নিয়ে মানসী সেই গল্পটা নিজের পেজ থেকে একটা সাহিত্য গ্রুপে পোস্ট করে দিল। পোস্ট করার পর তার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। কেউ কি হাসাহাসি করবে, কেউ কি বলবে এসব কি ছাইপাশ লিখেছ। বিকেলে চায়ের জল বসিয়ে মানসী একবার ফোনটা হাতে নিল। নোটিফিকেশন খুলতেই তার চোখ কপালে উঠল। মাত্র কয়েক ঘন্টায় তার গল্পে প্রায় 50টার উপর লাইক আর 10-12টা কমেন্ট পড়েছে। সে কাঁপানো আঙুলে কমেন্টগুলো পড়তে লাগলো। একজন লিখেছেন, আপনার লেখাটা পড়তে পড়তে আমার চোখে জল চলে এলো, এ তো আমারই জীবনের গল্প। আরেকজন লিখেছেন, এত সহজ সরল ভাষায় এত গভীর একটা কথা খুব কম লেখায় পাওয়া যায়। দিদি, আপনার লেখার হাত খুব সুন্দর, আবার লিখবেন। মানসীর চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল। এই প্রথম তার জীবনের এই 27-28 বছরের ইতিহাসে কেউ তার লেখার প্রশংসা করল, কেউ তার মনের ভাবটা বুঝতে পারল। রান্নাঘরে চায়ের জল ফুটছিল আর মানসীর মনের ভেতরে তখন আনন্দের জোয়ার চলছে। পরের কয়েকটা দিন মানসী যেন এক নতুন জীবন ফিরে পেল। সংসারের কাজ সে আগের মতোই নিখুঁতভাবে করত, কিন্তু এখন আর তার মনে কোনো ক্লান্তি ছিল না। দুপুরবেলা আর রাতে নির্জনতা এখন তার নিজের সময়। সে নিয়মিত লিখতে শুরু করলো। একটা গল্প, দুটো গল্প, তারপর ধারাবাহিক ছোট গল্পের মতো। ধীরে ধীরে মানসীর লেখার ফলোয়ার্স সংখ্যা বাড়তে লাগলো। 1000, 5000, 10,000। মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করত মানসীর পরের পর্ব কবে আসবে। কমেন্ট বক্সে উপচে পড়তো ভালোবাসা। কেউ তাকে দিদি, কেউ বোন বলে আপন করে নিচ্ছিল। এতদিন যে সমাজ বা যে ক্লাসরুম তাকে স্মার্ট নয় বলে একপাশে সরিয়ে রেখেছিল, আজ সেই সমাজেরই হাজার হাজার মানুষ তার লেখার স্মার্টনেস, তার চিন্তা ভাবনার গভীরতার তারিফ করছে। একদিন রবিবার সকালে আকাশ ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিল আর ফোন ঘাঁটছিল। হঠাৎ সে মানসীর দিকে তাকালো। আচ্ছা মানসী, ফেসবুকের এই মানসীর কলমে পেজটা কি তোমার? আমার অফিসের কলিগ চ্যাটার্জিদা কাল বলছিলেন ওনার স্ত্রী নাকি কার একটা ফ্যামিলি ড্রামা গল্প পড়ার জন্য পাগল। নামটা দেখে আমার চেনা মনে হলো। মানসী রান্নাঘরে দরজা ধরে দাঁড়ালো, বুকটা ধক করে উঠল। সে শান্ত গলায় বলল, হ্যাঁ আকাশ, ওটা আমারই পেজ। আমি দুপুরবেলা কাজ শেষ করে একটু লিখি। আকাশ একটু অবাক হয়ে মানসীর দিকে তাকিয়ে রইল, যেন সে এই মানসীকে চেনেই না। যে মেয়েটা চুপচাপ ঘরকন্যার কাজ করত, সে যে এত মানুষের মনে জায়গা করে নিয়েছে সেটা আকাশ ভাবতেই পারেনি। সে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, তোমার একটা গল্পে দেখছি 3000 লাইক। বাবা, তুমি তো বেশ নাম করে ফেলেছ তো। দেখছি, আমি তো ভাবতেই পারিনি।
আকাশের কথা শেষ হওয়ার আগেই মানসী মৃদু হাসল। এই সেই আকাশ যে একদিন বলেছিল লিখে কি হবে। আজ তার গলাতেও একটা হালকা বিস্ময় আর সমীহ। মানসী মনে মনে হাসল। সাফল্য যে শুধু স্কুলের ফার্স্ট গার্ল হওয়া বা অনর্গল ইংরেজি বলাতেই আসে না, তা আজ সে নিজে প্রমাণ করে দিয়েছে। গতানুগতিক পড়াশোনা বা চটপটের স্বভাব না থাকলেও যে একটা মানুষের ভেতরে প্রগাঢ় জীবনবোধ থাকতে পারে, সোশ্যাল মিডিয়ার এই লাখো মানুষ আজ তাকে সেই স্বীকৃতি দিয়েছে। মানুষই আজ আর অদৃশ্য নয়, সে আজ হাজারটা মানুষের মনের কথা বলার এক উজ্জ্বল নক্ষত্র। মানসী দেবী, নমস্কার। আমি সাহিত্য প্রকাশনী থেকে বলছি। আমরা গত কয়েক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় আপনার লেখা গল্পগুলো ফলো করছি। পাঠকদের মধ্যে এটা নিয়ে দারুণ উন্মাদনা। আমরা কি এই বইমেলায় আপনার এই গল্পটা বই আকারে প্রকাশ করতে পারি? আপনি যদি একটু সময় করে আমাদের অফিসে আসতেন। ফোনের ওপার থেকে আসা কথাগুলো শুনে মানসী বেশ কিছুক্ষণ চুপ করে রইল। তার মনে হলো সে কোনো স্বপ্ন দেখছে না তো। যে মেয়েটা কোনোদিন কোনো কিছু আশা করেনি, আজ শহরের একটা নামী প্রকাশনী থেকে স্বনামধন্য সম্পাদক তাকে ফোন করে মানসী দেবী বলে সম্বোধন করছেন এবং বই প্রকাশের প্রস্তাব দিচ্ছেন। মানসী কোনো মতে নিজেকে সামলে বলল, হ্যাঁ নিশ্চয়ই, আমি এই সপ্তাহের মধ্যেই একদিন যাব। ফোনটা রেখে মানসী বসল। তার চোখের সামনে ভেসে উঠল স্কুলের সেই দিনগুলো। প্রজেক্টের খাতা হাতে দাঁড়িয়ে থাকা সেই ছোট্ট মানুষই যাকে বলা হয়েছিল এর বেশি এক্সপেক্ট করো না। আজ জীবন তাকে তার প্রাপ্য ফিরিয়ে দিচ্ছে। রবিবার বিকেলে ড্রয়িং রুমে আকাশ আর তার মা বসেছিলেন। মানসী চা আর বিস্কুটের প্লেটটা টেবিলের উপর রেখে শান্ত গলায় বলল, একটা কথা বলার ছিল। আমায় একটা বড় প্রকাশনী থেকে ফোন করেছিল। আমার লেখা গল্পটা ওরা এবার বইমেলায় বই হিসেবে বের করতে চায়। চুক্তি সই করার জন্য আমাকে ওদের অফিসে যেতে বলেছে। ভাবছি মঙ্গলবার যাব। আকাশের মা চশমাটা নাক থেকে নামিয়ে মানুষের দিকে তাকালেন। বলো কি বৌমা, তোমার লেখা বই হবে? কাগজে নাম বেরোবে তাহলে? ওনার গলায় একটা মেশানো বিস্ময় আর অহংকার খেলা করে গেল। আকাশ চায়ের কাপে চুমুক দিয়ে বলল, দারুণ ব্যাপার তো মানসী। চ্যাটার্জিদা শুনলে তো হিংসে করবে। তা মঙ্গলবার কখন যেতে হবে বলো? আমি অফিস থেকে হাফ ডে ছুটি নিয়ে তোমার সাথে যাব। একলা অত বড় অফিসে গিয়ে কথাবার্তা বলতে পারবে তো? মানসী আকাশের দিকে তাকালো। আকাশের এই অতি উৎসাহের পেছনে কোথাও একটা সূক্ষ্ম অবজ্ঞা এখনো লুকিয়ে আছে। তুমি একলা পারবে তো? মানসী মৃদু হেসে বলল, না আকাশ, তোমার ছুটি নেওয়ার দরকার নেই। আমি একাই যেতে পারবো। এখন তো আমি শহরের রাস্তাঘাট চিনি, আর তাছাড়া ওরা আমায় খুব সম্মান দিয়েই ডেকেছে। আকাশ একটু অপ্রস্তুত হয়ে চুপ করে গেল। সে বুঝতে পারল এই মানসী আর আগের সেই গুটিয়ে থাকা মেয়েটা নেই। নিজের ভেতরে ট্যালেন্ট যখন বাইরের আলো দেখে, তখন মানুষের আত্মবিশ্বাসে যে কতটা বদলে যায় তা আজ মানসীকে দেখলেই বোঝা যাচ্ছিল। মঙ্গলবার বিকেলে মানসী যখন প্রকাশনীর শীততাপ নিয়ন্ত্রিত লিফটে উঠছিল, তার বুকটা একটু কাঁপল। বড় হল ঘরে তাকে বসানো হলো। সম্পাদক মহাশয় নিজে এসে তার সাথে হাত মেলালেন। আপনার লেখার এই সহজ সরল ভাষাটাই কিন্তু আপনার ইউএসপি মানসী দেবী। কোনো জটিল শব্দ নেই, অথচ মানুষের জীবনের বাস্তব টানাপোড়েনগুলো আপনি যেভাবে ফুটিয়ে তুলেছেন তা অনবদ্য। আমরা খুব আশাবাদী আপনার এই বইটা নিয়ে। সম্পাদক ভদ্রলোক চুক্তিপত্রটা মানুষের দিকে এগিয়ে দিতে দিতে বললেন। মানসী কলমটা হাতে নিল। সই করার আগে তার মনে হলো, সাফল্য আসলে কি? পরীক্ষায় 100 পাওয়া, নাকি অনর্গল ইংরেজি বলে সবার সামনে নিজেকে স্মার্ট প্রমাণ করা? না, সাফল্য হলো নিজের অস্তিত্বকে চিনে নেওয়া। গতানুগতিক ছকে যারা নিজেদের প্রকাশ করতে পারে না, তাদের মধ্যেও যে এক বিশাল গভীরতা থাকতে পারে, আজ এই কলমের একটা আঁচড়ে মানসী তা প্রমাণ করে দিচ্ছে। সে সই করল। বইমেলার দিনগুলো মানুষের জীবনের সবচেয়ে স্মরণীয় অধ্যায় হয়ে রইল। প্রকাশনীর স্টলের সামনে একটা বড় হোর্ডিং টাঙানো হয়েছে, যাতে লেখা, পাঠকপ্রিয় লেখিকা মানসীর নতুন গল্প অদৃশ্য দেওয়াল। মানসী যখন স্টলের ভেতরে চেয়ারে বসেছিল, তখন বাইরে পাঠকদের লম্বা লাইন। কেউ এসেছে তার সাথে একটা ছবি তুলবে বলে, কেউ এসেছে বইয়ে তার অটোগ্রাফ নিতে। ঠিক তখনই লাইনের মাঝখানে একটা চেনা মুখ দেখে মানসী থমকে গেল। চশমা পরা, চুলে পাক ধরা একজন মাঝবয়সী ভদ্রমহিলা। ভালো করে তাকাতেই মানসী চিনতে পারল, এ তো তাদের স্কুলের সে বাংলা শিক্ষিকা শুক্লা ম্যাম, যিনি একদিন মানুষের জীবনে লক্ষ্যের খাতাটা না পড়েই অন্য খাতার নিচে চাপা দিয়ে দিয়েছিলেন ওনার হাতে মানুষেরই লেখা বই। শুক্লা ম্যাম যখন টেবিলের সামনে এলেন,
মানসী চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ম্যাম নমস্কার, চিনতে পারছেন? আমি আপনার স্কুলের ছাত্রী মানসী। শুক্লা ম্যাম চমকে উঠলেন। চশমাটা ঠিক করে নিয়ে মানসীর মুখের দিকে তাকিয়ে রইলেন। ওনার হয়তো মনে পড়ে গেছে সেই নীরব পেছনের বেঞ্চের মেয়েটাকে। মনে মনে একটু গর্ব অনুভব করলেন তিনি। মানসী, তুমি সেই ফেসবুকের লেখিকা? আমি তো তোমার লেখার মস্ত বড় ফ্যান। প্রতিটা পর্ব আমি আর আমার মেয়ে পড়েছি, কিন্তু আমি তো জানতামই না যে তুমি আমাদের স্কুলের মেয়ে। ম্যামের গলাটা একটু কেঁপে গেল। মানসী খুব শান্তভাবে হাসলো। বইটা হাতে নিয়ে ওনার নামটা লিখে অটোগ্রাফ দিল। তারপর বইটা ম্যামের হাতে ফিরিয়ে দিয়ে বলল, ম্যাম, আমি স্কুলেও এইভাবেই লিখতাম, কিন্তু সেদিন হয়তো স্ট্যান্ডার্ডের ভিড়ে আমার লেখাগুলো কারোর দেখার সময় হয়নি। তবে আজ আপনি আমার বইটা কিনছেন, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। শুক্লা ম্যামের মুখটা লাল হয়ে গেল। তিনি আর কোনো কথা বলতে পারলেন না। বইটা বুকে জড়িয়ে ধরে ভিড়ের মাঝে মিশে গেলেন। মানসী গভীর একটা দীর্ঘশ্বাস ফেলল। তার ভেতরের সমস্ত পুরনো অভিমান, সমস্ত কষ্ট যেন এক নিমেষে ধুয়ে মুছে সাফ হয়ে গেল। আজ সে আর উপেক্ষিতা নয়, সে বিজয়ী। বইমেলার সুন্দর সন্ধ্যার পর মানসীর জীবনটা যেন এক অন্য খাতে বইতে শুরু করলো। তার প্রথম বইটা বেস্ট সেলার হলো। এরপর থেকে একে একে আরও দুটো উপন্যাস প্রকাশিত হয়েছে। এখন আর তাকে কোনো সাহিত্য গ্রুপে লেখা পোস্ট করতে হয় না। তার নিজের পেজের ফলোয়ার সংখ্যা এখন কয়েক লক্ষ। প্রকাশকরা এখন তার বাড়ি দরজায় এসে অপেক্ষা করেন পরবর্তী লেখার পাণ্ডুলিপির জন্য। তবে এই এত নাম ডাক আর সাফল্যের মাঝেও মানুষই কিন্তু ভেতরে ভেতরে সেই আগের মতোই সহজ সরল রয়ে গেছে। তার পোশাকে বা চাল চলনে কোনো কৃত্রিম স্মার্টনেস আসেনি। সে এখনো সুতির শাড়ি পরে চুলে সাধারণ একটা হাত খোপা বাঁধে। অহংকার তাকে ছুঁতে পারেনি, কারণ সে জানে অবহেলার কষ্টটা কেমন হয়। একদিন দুপুরের দিকে মানসী তার পড়ার ঘরে বসে ল্যাপটপে নতুন একটা গল্পের প্লট ভাবছিল। সংসার আর লেখালেখি দুটোই সে এখন খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে শিখে গেছে। ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে একটা অপরিচিত নম্বর। হ্যালো, মানসী দেবী বলছেন? ওপার থেকে একটা মার্জিত কণ্ঠস্বর ভেসে এলো। হ্যাঁ বলছি, আপনি? নমস্কার, আমি কলকাতার উইমেন রাইটার্স ফোরাম থেকে স্মিতা বলছি। আগামী মাসে আমাদের বার্ষিক সাহিত্য সম্মেলন আছে, যেখানে শহরের বহু গুণী মানুষ উপস্থিত থাকবেন। আমরা এবার আপনাকে আমাদের প্রধান বক্তা হিসাবে আমন্ত্রণ জানাতে চাই। নারীর আত্মপ্রকাশ ও সাহিত্য, এই বিষয়ে যদি আপনি আধ ঘন্টা কিছু বলেন, আপনার মতো একজন সফল লেখিকাকে আমাদের মঞ্চে পেলে আমরা সম্মানিত হব। মানসী কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। যে মেয়েটা একদিন শিক্ষিকাদের সামনে দাঁড়িয়ে দুটো কথা বলতে গিয়ে ভয়ে কাঁপত, পেছনের বেঞ্চ থেকে যার গলার আওয়াজ ম্যামদের কান পর্যন্ত পৌঁছতো না, আজ তাকে শহরের একটা মস্ত বড় সাহিত্য মঞ্চে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হচ্ছে। মানসী শান্ত গলায় বলল, ধন্যবাদ, আমি নিশ্চয়ই যাব। সম্মেলনের দিন আকাশ নিজেই গাড়ি ড্রাইভ করে মানসীকে অনুষ্ঠান স্থলের অডিটোরিয়ামে নিয়ে এলো। আজ আকাশের চোখে কোনো সংশয় নেই, আছে এক বুক গর্ব। গাড়ি থেকে নামার সময় আকাশ মানসীর হাতটা একটু ছুঁয়ে বলল, অল দ্য বেস্ট মানসী, আমি অডিটোরিয়ামের একদম সামনের সারিতে বসে তোমার বক্তব্য শুনব। মানসী হাসল। এই বদলটুকু সে নিজের যোগ্যতায় অর্জন করেছে। অডিটোরিয়ামের ভেতরে তখন তিল ধারণের জায়গা নেই। বহু চেনা অচেনা মুখ, শহরের এলিট ক্লাসের মানুষজন, সাহিত্যিকরা বসে আছেন। মঞ্চে মানসীর নাম ঘোষণা হতেই পুরো হলঘর করতালিতে ফেটে পড়ল। মানসী ধীর পায়ে হেঁটে সামনে গিয়ে দাঁড়ালো। তার সামনে দামি মাইক্রোফোন, চড়া আলো, কিন্তু আজ আর তার ভেতরে কোনো ভয় নেই, কোনো জড়তা নেই। সে মাইকটা একটু অ্যাডজাস্ট করে নিয়ে বলতে শুরু করলো, নমস্কার, আজ এখানে দাঁড়িয়ে যখন আমি আপনাদের এত মানুষের ভালোবাসা দেখছি, আমার বারবার একটা ছোট মেয়ের কথা মনে পড়ছে। যে মেয়েটা আজ থেকে বেশ কিছু বছর আগে এই শহরেরই একটা স্কুলে পড়তে এসেছিল। সে পড়াশোনায় খারাপ ছিল না, কিন্তু সে অনর্গল ইংরেজি বলতে পারতো না। শহরের চটপটে মেয়েদের মতো তথাকথিত স্মার্ট ছিল না। তাই প্রতিদিন ক্লাসরুমে তাকে এক চরম উপেক্ষার মুখোমুখি হতে হতো। শিক্ষিকারা তার পাশে দিয়ে চলে যেতেন, কিন্তু কোনোদিনও তার খাতায় কি লেখা আছে তা উল্টেও দেখতেন না। ক্লাসমেটরা তাকে এড়িয়ে চলত। মেয়েটার ভেতরে একটা বিশাল জগৎ ছিল, অনেক কিছু বোঝার ক্ষমতা ছিল, কিন্তু গতানুগতিক শিক্ষা ব্যবস্থা বা সমাজ তাকে নিজের মতো করে বহিঃপ্রকাশ করার কোনো সুযোগ দেয়নি। পুরো অডিটোরিয়াম তখন পিন পতন নীরব। সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনছে মানুষের জীবনের সেই না বলা সত্যি কথাগুলো।
মানুষই একটু থামলো, সামনের সারিতে বসা আকাশের দিকে তাকালো, তারপর আবার বলতে শুরু করলো, কালের নিয়মে সেই মেয়েটার বিয়ে হয়ে যায়। সে ঘর সংসারে চেনা ছকে বন্দী হয়ে পড়ে। সেখানেও তার সেই রূপক নীরবতা রয়েই গিয়েছিল। কিন্তু সাফল্য বা ট্যালেন্ট এমন একটা জিনিস যাকে কোনো দেওয়াল দিয়ে চিরকাল বন্দি করে রাখা যায় না। পরীক্ষায় বেশি নম্বর পাওয়া বা কারোর চোখে স্মার্ট হওয়াই জীবনের শেষ কথা নয়। একদিন হঠাৎ করে একটা সোশ্যাল মিডিয়ার পাতায় সে নিজের মনের কথাগুলো লিখতে শুরু করে। আর অদ্ভুতভাবে যে সমাজ তাকে একদিন একপাশে সরিয়ে রেখেছিল, সেই সমাজেরই লাখো লাখো মানুষ তাকে আপন করে নেয়, তার লেখার মধ্যে নিজেদের জীবন খুঁজে পায়। আজ আমি সেই সব মানুষদের বলতে চাই, যারা নিজেদের কোনো না কোনো কারণে গুটিয়ে রেখেছেন, আপনার ভেতরের ক্ষমতাকে চেনার দায়িত্ব অন্য কারণ নয়, সেটা আপনার নিজের। কেউ আপনার হাত ধরে টেনে বের করবে না, আপনাকে নিজের রাস্তা তৈরি করে নিতে হবে। মানুষের বক্তব্য শেষ হতেই পুরো অডিটোরিয়ামের মানুষ উঠে দাঁড়িয়ে তাকে স্ট্যান্ডিং ওভেশন দিল। হাততালির শব্দ যেন থামতেই চাইছিল না। মানুষই মঞ্চ থেকে নেমে আসার সময় দেখল অনেকের চোখেই জল। অনুষ্ঠান শেষ করে যখন তারা বাড়ি ফিরছিল, তখন গাড়ির জানলা দিয়ে রাতের শহরের আলো এসে পড়ছিল মানুষের মুখে। আকাশ ড্রাইভ করতে করতে বলল, আজ তোমার কথাগুলো শুনে মনে হচ্ছিল আমি এতদিন তোমার কত কাছের মানুষ হয়েও তোমাকে ঠিকঠাক চিনতেই পারিনি মানসী। আই অ্যাম রিয়েলি প্রাউড অফ ইউ। মানসী জানলার বাইরে তাকালো। আজ তার মনে আর কোনো ক্ষোভ নেই, কোনো পুরনো দেওয়াল নেই। আজ সে মুক্ত। যে মেয়েটাকে একদিন কেউ বুঝতে চায়নি, আজ সে লক্ষ মানুষের মনের ভাষা বোঝে। পরীক্ষায় প্রথম না হয়েও, কোনো ব্যাকরণগত স্মার্টনেস না থেকেও, নিজের গভীর জীবনবোধ দিয়ে যে জীবনে কত বড় জয়ী হওয়া যায়, মানুষই আজ তার এক জীবন্ত উদাহরণ। অন্ধকার পার হয়ে সে আজ নিজের তৈরি এক আলোকময় পূর্ণতার আকাশে ডানা মেলেছে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আর প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি একটু প্রেস করে দেবেন, যাতে করে যখনই আমি গল্প আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ।